দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এন মোহাম্মদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। দর্শক, বৈশাখের শুরুতেই এবার গরমে সাধারণ মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত। তবে এ কারণেই কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। আইসিডিডিআরবির এক তথ্য বলছে গত বছরের তুলনায় এবারে রোগীর সংখ্যা কিন্তু বেশ বেড়েছে। সেই হাসপাতালটির প্রধান অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম খান আছেন আমাদের সাথে, আমরা আজ কথা বলবো তার সাথে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই স্যার, এই যে সরাসরি প্রশ্নে চলে যাই, এই যে এত গরম, বৈশাখের শুরুতেই প্রচন্ড গরম, চৈত্রের শেষ থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং মানুষ আসলে অনেক বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। আমরা গতদিন আপনাদের হাসপাতালে গিয়েছি, আমরা দেখেছি যে তাঁবু খাটিয়ে যারা বেশি সংখ্যক রোগীকে সেবা দেওয়ার জন্য তাঁবু খাটানো হয়েছে। এত রোগী, এই যে এই সময়টা প্রতি বছরই আমরা একই চিত্র দেখি, কেন হয়? এই সময়টায় প্রচণ্ড গরম, এই কারণে পানির কনজাম্পশনটা বেড়ে যায় সর্বক্ষেত্রে, এবং বেশিরভাগ পানি হচ্ছে দূষিত। সেখানে বিভিন্ন ধরনের ডায়রিয়া যে ঘটে সেই জীবাণুগুলি আছে, তো ফলে কনজাম্পশন বাড়ার কারণে ডায়রিয়ার সংখ্যা বেড়ে যায়। এবং প্রতি বছরই যে তাঁবু লাগে তা নয়, কিন্তু এই বছর একটু বেশি। আমরা আমাদের হাসপাতালে 350 বেড দিয়ে 650-700 পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারি। টার্নওভার রেট অনেক হাই, 12 থেকে 24 ঘন্টার মধ্যে 80% রুগী ডিসচার্জ হয়ে যায়। এর উপরে চলে গেলে তাঁবু লাগছে, যেটা নাকি এখন লাগছে। কারণ আমরা যতদূর আপনি বলেছিলেন গতদিন যে আসলে প্রায় 900 রুগী বোধহয় এখন আছেন, গড়ে 850 থেকে 900 আসছে প্রতিদিন। আচ্ছা স্যার, প্রতি বছরই আমরা রিপোর্টও করি, যারা গণমাধ্যম কর্মী আছে, প্রতি বছরই এই সময়টা আমরা দেখি যে এত রোগীর সংখ্যা বাড়ে। তো এটা আমরা কি সাবধানতা অবলম্বন করলে আসলে এটা কমানো সম্ভব? কারণ এটা তো আসলে বাড়ছে ক্রমাগতভাবে। আসলে দেখেন, প্রতি বছরই বাড়ছে, এবং এটা লং টার্ম পলিসিটা যে কোনো একটা পয়েন্টে নিতে হবে। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেটার মাধ্যমে পানি সাপ্লাই হচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে সুয়েজ ড্রেনেজ হচ্ছে। তো এই ইনফ্রাস্ট্রাকচার অনেক পুরনো, এবং সেটাই হয় এখন। ইট ইজ কস্টলি, কিন্তু একটা পয়েন্টে শুরু করতে হবে। আদারওয়াইজ যেটা হচ্ছে যে ধরেন ওয়াসা 100 জন লোকের জন্য পানি সাপ্লাই দিচ্ছে, এটা এন্ড পয়েন্টে যে 1000 লোক ব্যবহার করছে, তাহলে 900 লোকই ইললিগাল কানেকশন নিচ্ছে। পাইপে ফুটো হচ্ছে, নেগেটিভ প্রেশারে কোথাও থেকে সুয়েজ সেখানে ঢুকে কন্টামিনেশন হয়ে যাচ্ছে। তো এখন এই পাইপগুলি চেঞ্জ করার প্রয়োজন, একবারে সম্ভব না হলেও আস্তে আস্তে। এই লং টার্ম পলিসিটা সবসময়, এখন আমরা বলছি এটা লং টার্ম পলিসি নেই। শর্ট টার্ম পলিসি কি, সবাই হাত ধোও, সাবান ব্যবহার করো, ওর স্যালাইন খাও ইত্যাদি, বিশুদ্ধ পানি খাও। আর লং টার্ম পলিসি হলো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু স্টার্ট হচ্ছে না। এই শুরুটা হওয়া খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় যে শীতের চাইতে গরমে বেশি হয়। আপনার সাথে কথা হচ্ছিল যে নিশ্চয়ই গরমে মানুষ পানি কনজাম্পশন অনেক বেশি করে। গরমে অনেক বেশি কনজাম্পশন হয়। ঢাকায় পরিধি বাড়ছে না, ঢাকার জনসংখ্যা বাড়ছে। যারা কাজের সন্ধানে প্রতিদিন আসছে তাদের জায়গায় বস্তিতেও হচ্ছে না। অতএব রাস্তার ধারে যারা কাজ করছে বিভিন্ন কনস্ট্রাকশন ইয়েতে, এদের সবাই সব কিছু মিলিয়ে পানির কনজাম্পশন বাড়ছে। ইভেন খাওয়া দাওয়া দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সবসময় এত দেখে তারা খাচ্ছে না। সব কিছু মিলিয়ে ডায়রিয়ার সংখ্যা এরকম বেড়ে যাচ্ছে। স্যার, আরেকটা কি ব্যাপার হতে পারে, আমরা অনেক বেশি অনিরাপদ পানি খাচ্ছি। রাস্তায় তো আমাদের সবার পক্ষে, যারা রাস্তায় কাজ করে, আমরা কাল একটা বিশেষ প্রতিবেদন যাবে আমাদের এই বিষয়টির উপরে, কাল সারাদিনই যাবে। তো আমরা সেই প্রতিবেদনটা করতে গিয়ে দেখলাম যে রাস্তার ধারে যারা লেবু পানি পাওয়া যাচ্ছে, আখের রস পাওয়া যাচ্ছে, এগুলো খেয়ে ফেলছে। তারা জানে না যে আসলে এই বরফটা আদৌ বিশুদ্ধ পানি কিনা, বা ফিল্টার পানি নামে যে অনিরাপদ। ফিল্টার পানিতে আমরা দেখতে পাচ্ছি যে লেবু চিপে লেবু শরবত দিচ্ছে। এগুলো আসলে আমরা তো দেখতে পাচ্ছি ফিল্টার পানিতে দিচ্ছে, এগুলো আসলে কতটুকু নিরাপদ? এটা অ্যাকচুয়ালি কিছু কিছু ডেফিনেটলি নিরাপদ, বেশিরভাগই নিরাপদ নয়। তাহলে সবার কেন হচ্ছে না? কারণ আপনার বা আমার শরীরে যে রোগ প্রতিরোধক ক্ষমতা, এটা ভ্যারি করে কতগুলি জীবাণু প্রবেশ করলো এবং আমি কি পরিবেশে আছি। সব কিছুর সময় নয়, যখন ব্যালেন্সে আমি হেরে যাই তখন জীবাণু জিতে আমার একটা অসুখ হয়। সেই কারণেই কোন ব্যক্তি কতগুলি জীবাণু কি পরিবেশে কি খেলো সেটার উপর নির্ভর করছে। নিশ্চয়ই স্যার, আমাদের তো আসলে এই বিষয়ে আমরা আরো অনেক কথা শুনবো, কারণ এটা সমসাময়িক আসলে খুবই বড় একটা অসুবিধা আমাদের জন্য। এইগুলো নিয়ে আমাদের আরো কথা তো চলতেই থাকবে স্যার। তবে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। দর্শক, মুখোমুখি অনুষ্ঠানে সময় হচ্ছে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।
দর্শক, আরো একবার স্বাগত এন মোহাম্মদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আমার সাথে আছেন আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার আজহারুল ইসলাম খান। আমাদের কথা হচ্ছিল যে আসলে কি কি করলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। এবার আমি আপনার কাছে জানতে চাইবো স্যার, যে আসলে ডায়রিয়া হলেই আমরা সাধারণত ঘাম হলে, বমি হলে, যা কিছুই হোক আমরা ওরসালাইনটা দিয়ে দিচ্ছি। এখন এটুকু সচেতনতা মানুষের মধ্যে এসেছে, কিন্তু সবকিছুর সমাধানে কি আসলে ওরসালাইনে যেটা আমরা খাচ্ছি সেটাতে একটু যদি এটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। বমি হলে অবশ্যই ওরসালাইন খাবে, কিন্তু ঘাম হলে যে পানি এবং সল্ট লস হচ্ছে সেটার জন্য ওরসালাইন, এটা ভুল। কারণ ওখানে সল্টের কনসেন্ট্রেশন কম ওরসালাইনের চেয়ে। অতএব ওরসালাইন যদি খায় একবার ভালো লাগে, বেশি খাবে, এবং সেজন্য হাইপারন্যাট্রেমিয়া, রক্তে এই সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে। এটি একটি মারাত্মক আকার ধারণ করতে পারে। অতএব আমরা যেটা বলবো যে সেরকম পরিস্থিতিতে পানি খাবে, মানে শুধু পানি খাবে, শুধু পানি খাবে। আচ্ছা, এই সময়টা কি আসলে ডাবের পানিটা বোধহয় উপযোগী? ডাবের পানি ভালো, নট নেসেসারিলি যে কন্টিনিউয়াস খেতে হবে, ইটস গুড। জি স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করবো যে এই যে এটার প্রতিরোধটা আসলে কিভাবে করা যায়? যারা আমরা রাস্তায় বেরোচ্ছি তারা তো আসলে ফুটানো পানি সবসময়, ছেলের পক্ষে বা মেয়েরা তো তবুও ব্যাগ ক্যারি করে, ছেলেরা তো ব্যাগ ক্যারি করে না। তারা আমাদেরকে বলেছে যে তাদের পক্ষে তো একটা বিশুদ্ধ পানির বোতল, বাসা থেকে ফুটিয়ে পানির বোতল ব্যবহার করা সম্ভব না। প্রচন্ড গরমে পানির পিপাসা তো পাবেই। সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কি? আসলে দেখেন, শতাব্দী ধরে যেটা প্রচারণা চলছে, যেটা করা উচিত, হাত ধোয়ার অভ্যাসটা থাকা উচিত, সাবান ব্যবহার করা উচিত হাত ধোয়ার সময়, এবং যেখানে সাবান নেই প্রচুর পরিমাণ পানি দিয়ে হাত ধোয়া উচিত। আর খাবার দাবারও দেখে ঢেকে রাখা উচিত। এছাড়া যেটা হচ্ছে যে পানি ফুটিয়ে খাওয়া উচিত, বা অন্তত পক্ষে ফিল্টার পানি খাওয়া উচিত। বটল ওয়াটারও খেতে পারে, কিন্তু উই ডোন্ট নো, কারণ সব বটল ওয়াটার ভালো না। হাওয়েভার, এখন আপনি যদি কক্সবাজার দিকে তাকান, রোহিঙ্গা পপুলেশনে, এখানে কিন্তু গত বছর কোনো মহামারী হয়নি। কেন? এত ডেন্সলি পপুলেটেড, 1.2 মিলিয়ন পিপল। এখানে ওরাল কলেরা ভ্যাকসিন সাকসেসফুলি দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনের কারণে, এবং এই যে ওয়াশের ইম্প্যাক্ট, এই যে হাত ধোয়া, সাবান ব্যবহার করা, ছোট বাচ্চারা শুধুমাত্র বুকের দুধ খাবে, ব্যক্তিগত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে, এই সব কিছু মিলে আমরা এটার থেকে রেহাই পেতে পারি। জি, এটা থেকে তো প্রতিরোধের ব্যাপারটা আমরা জানলাম, কিন্তু যখন আসলে আমি ডায়রিয়া আক্রান্ত হয়ে যাচ্ছি, আমি বাসায় বসে দেখছি আমার 3বার 4বার বা তার চাইতে বেশি বমি হচ্ছে, বা বারবার পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে আসলে আমি কি ধরনের পদক্ষেপ নিব, বা কোন ধরনের পরিস্থিতিতে আসলে আমরা হসপিটালের শরণাপন্ন হব? ধন্যবাদ। এইটা একটি প্রশ্ন যেটা অ্যাকচুয়ালি চোখে জল চলে আসে। গতকাল রাতে 30 বছরের একজন মহিলা দক্ষিণখান থেকে আসলো, ব্রড ডেড, রাস্তায় মারা গিয়েছে। আমি ইতিহাস নিলাম, বলল যে পানির মতন পায়খানা হচ্ছিল, একজন ডাক্তারকেও বাসায় নিয়ে আসছিল। তো সে দেখে টেকে বলছে 2 প্যাকেট ওআরএস গরম পানিতে গুলিয়ে খেতে, কিন্তু এই কথাটা তখন বলেনি যে এই ওআরএস খাওয়ার পরেও যদি অবনতি আরও ঘটতে থাকে বা উন্নতি না হয় পরিস্থিতি, তাহলে একটি হাসপাতালে নিয়ে যেতে হবে। ফলে যেটা হয়েছে যে সে 2 প্যাকেট খাওয়ার পর ঘুমিয়ে গেছে। এরপরে যখন পরিস্থিতি সবাই দেখে বুঝলো, যে মা বলল যে কলেরা হাসপাতাল মহাখালী নিয়ে যাও, নিয়ে আসছে, কিন্তু পথে সে মারা গেছে। অতএব যেটা দরকার, যে অনতি বিলম্বে ওরসালাইন খাওয়া সত্ত্বেও যদি অবনতি ঘটতে থাকে বা উন্নতি না হয়, তাহলে ছুটে যেতে হবে একটি হাসপাতালে, নট নেসেসারিলি আইসিডিডিআরবি। যে কোনো নিকটবর্তী নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল যেখানে ইন্ট্রাভেনাস ফ্লুইড আছে, প্রোভাইডার আছে, এটা দিয়ে, এটা যদি একাত্তা নিঃশ্বাসও থাকে তাহলে জীবনটা বেঁচে যাবে। অথচ স্যার, এটা তো খুবই কিউরেবল একটা ডিজিজ, মানে চাইলেই, মানে যদি আমরা একটু সচেতন হই তাহলে তো এটা সম্ভব। অ্যাবসলিউটলি। এবং সচেতনতা বাংলাদেশে যথেষ্ট, আপনাদের কারণে, আমাদের কারণে, অন্যান্যরা যারা বলে এই সম্বন্ধে তাদের কারণে, এবং ওরসালাইনের কাভারেজ এখন 84% উপরে। হাওয়েভার, তারপরেও এই যে দেরিটা, এই দেরির কারণে মৃত্যু ঘটে। এখন কন্ট্রোলে আছে, এই কন্ট্রোলটা আরো বাড়াতে হবে। স্যার, আরেকটা প্রশ্ন যদি করি, যে রাইসসালাইনটা আর ওরসালাইনটা, এটা যদি কোনো বাচ্চাকে, শিশুদেরকে, আমরা তো জানি যে 30% শিশু আসলে হাসপাতালে ভর্তি এই ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে, তো সেক্ষেত্রে এই শিশুদেরকে যদি আমরা রাইসসালাইন বা ওরসালাইনটা একসাথে দেওয়া হয়, সেটা কি দেওয়া যায় কিনা?
একসাথে মানে ওই গ্লুকোজ ওআরএস তো আর চালের স্যালাইনটা, চালটা হচ্ছে গ্লুকোজই হচ্ছে। আচ্ছা, তো 6 মাসের নিচে আমরা রেকমেন্ড করি গ্লুকোজ ওআরএস। 6 মাসের উপরেও গ্লুকোজ ওআরএস খাবে, কিন্তু চালের স্যালাইন যদি থাকে সেটা খেলে দেখা গেছে যে স্টুলের ভলিউম বা ভমিটিং থাকলে সেটার ফ্রিকোয়েন্সিও কিছুটা কমে যায়, বা অ্যাজ এ হোল ডায়রিয়ার ডিউরেশনটা কিছুটা কমে। নিশ্চয়ই স্যার, আরো কথা বলবো ডায়রিয়া নিয়ে, তবে সময় হচ্ছে আরো একটা বিরতির। দর্শক, যাচ্ছি আবারও একটা বিরতিতে, সাথেই থাকবেন। আরো একবার স্বাগত এন মোহাম্মদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা, আমাদের সাথে আছেন আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান ডাক্তার আজহারুল ইসলাম খান। আমরা কথা বলছিলাম আসলে শিশুদের ডায়রিয়া নিয়ে। একটু যদি আইসিডিডিআরবি হাসপাতালের দিকে আসি, যে এই যে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান এবং সবাই আসলে একটা আস্থা রাখতে পারে, বা ডায়রিয়া হলে নিকটবর্তী হাসপাতাল তো যাই, তবে আইসিডিডিআরবির প্রতি মানুষের একটা অন্য ধরনের আস্থা রয়েছে। এই জায়গা থেকে একটু বলবেন যে এমন বিশেষায়িত প্রতিষ্ঠান আর কি তেমন করে গড়ে উঠলো না কেন আমাদের দেশে, একটু যদি বলেন। না, এটা যে অর্ডিন্যান্সের মাধ্যমে হয়েছে এটা আরও গড়ে ওঠার সুযোগ ওইভাবে নেই। আমরা গভর্নমেন্টে যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বা অন্যান্য হাসপাতালে আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারি, সেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, যে আমরা ট্রেনিং দিব যে এইভাবে চিকিৎসা করতে হবে, এই লজিস্টিক রাখতে হবে, এটা থাকলে এবং এই ধরনের এক্সপার্ট থাকলে চিকিৎসা কোনো সমস্যা হবে না। তো সেই কারণে এই প্রতিষ্ঠানটায় ঢাকায় থেকে বিভিন্ন জায়গায় এটার অ্যাসিস্ট্যান্স এবং ট্রেনিং পার্টটা দিলেই তো হয়ে যায়। যেমন আমরা সারা পৃথিবীতে যে কোনো জায়গায় কলেরা আউটব্রেক হলে এই ট্রেনিংটা দিয়ে থাকি। স্যার, আমরা জানি যে আইসিডিডিআরবি হচ্ছে যে একদমই বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে। সেটা আইসিডিডিআরবিতে যারা কর্মরত আছেন তাদের বেতন থেকে সেটা সরাসরি চলে যায়, যদি ফান্ডের যেটা হয় যে ফান্ডের যদি লিমিটেশনস থাকে সেখানে চলে যায়। তো আপনি কি একটু বলবেন যে সেক্ষেত্রে যদি আসলে যারা আমাদের সাধারণ মানুষ আছেন কেউ যদি চায় এখানে অংশগ্রহণ করতে, সেই ওয়েবসাইটটা বা সেই জায়গাটার নাম যদি বলেন, যে কেউ যদি ডোনেট করতে চায় যারা একদম দরিদ্রদের জন্য, কিভাবে করতে পারবে সেটা একটু জানান। আইসিডিডিআরবি ওয়েবসাইটে গেলেই দেখতে পারবে যে এখানে অ্যাপিল ফান্ড একটা আছে, হসপিটাল অ্যাপিল ফান্ড, এখানে সরাসরি দিতে পারবে এবং অনেকে জাকাতের টাকাও দিয়ে থাকে, সেখানে উল্লেখ করলে একটা সে রিসিপ্ট পেতে পারে, যেটা অনেক সময় ট্যাক্সের ইয়েতেও কাজে লাগে। যাই হোক, মূল কথা হচ্ছে যে আমরা আমাদের একটা সেফটি নেট আছে, যার মাধ্যমে বেশিরভাগ লোকই যেহেতু দারিদ্রতার ইয়েতে লেভেলে আছে, তারা ফ্রি চিকিৎসা পাবে। এখন অল্প কিছু সংখ্যক যারা পে করতে পারে তাদের জন্য এই সুবিধাটা থাকলে আরও ঝামেলা অনেক বেশি। সব কিছু মিলেই হাসপাতাল হচ্ছে যে ইটস we don't say no to anyone, it doesn't cost anyone. তো আমাদের সেই জন্য সবসময় শুধু এই যে হাসপাতাল তা না, হাসপাতালকে কেন্দ্র করে যে রিসার্চ হচ্ছে সব কিছুর জন্য টাকা পয়সার প্রয়োজন। যাদের আছে, যারা দিতে চান, তারা ওয়েবসাইটে যে অ্যাপিল ফান্ডের ইয়েটা দেখে সেখানে দান করতে পারেন। আজকেও আমরা ওই আমাদের কমিউনিকেশনস ডাইরেক্টরের থ্রু দিয়ে একজনের ইউকে থেকে একটা অ্যামাউন্ট নিশ্চয়ই স্যার, যে কেউ চাইলেই সেটা করতে পারবে। স্যার, 65 থেকে 70% প্রাপ্তবয়স্ক মানুষ তীব্র ডায়রিয়া আক্রান্ত, 30% শিশু। এই যে এটা কি রাস্তার, এই যে আমি একটু জিজ্ঞেস করছিলাম, আমরা পরে অন্য প্রসঙ্গে চলে গিয়েছি, যে লেবু পানিটা খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা বড় ফিল্টার, মানুষ ওই বিশ্বাস নিয়ে খাচ্ছে যে আমি ফিল্টারে পানি খাচ্ছি, রাস্তায় প্রচন্ড পানির পিপাসা পাচ্ছে, খাচ্ছে। এই জায়গাগুলো একটু বলবেন যে রাস্তার আসলে পানিগুলো তো আসলে কোনোভাবেই হয়তো নিরাপদ না, এই জায়গাটা থেকে যদি একটু বলেন। হ্যাঁ, এখন ধরেন ফিল্টার তো বাসায়ও থাকে, কয়বার ফিল্টারের ওই কলমগুলি চেঞ্জ করা হয়, সেরকম যে ফিল্টার ব্যবহার করছে সে কি ওটা পরিষ্কার রাখছে? সে যে পরিষ্কার করার জন্য পানিটা ব্যবহার করাচ্ছে সেটা কি আসলে বিশুদ্ধ পানি? কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি বিশুদ্ধ, আবার যে বললাম বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা না। আবার প্রত্যেকে যে আক্রান্ত হবে তারও কোনো মানে নেই, নিজের প্রতিরোধক ক্ষমতা এবং কতগুলি জীবাণু গেল। তো সব কিছু মিলে এটা আসলে কোয়ালিটিটা যদি দেখতে হয় তাহলে র্যান্ডামলি দেখে ধরে ধরে দেখতে হবে আর কি। স্যার, একদম আমরা শেষ সময় চলে এসেছি, একটু যদি বলেন যে সামগ্রিকভাবে এই যে তীব্র জনগোষ্ঠী, মানে এত মানুষের ডায়রিয়া হচ্ছে, এটা ঠেকানোর জন্য আসলে সামগ্রিকভাবে আমরা কি কি সচেতনতা অবলম্বন করতে পারি, একটু শেষ সময় যদি আমাদের। সচেতনতা হচ্ছে যে সবসময় হাত ধোয়ার অভ্যাসটা এটা গড়ে তুলতে হবে, সাবান ব্যবহার করার অভ্যাসটা গড়ে তুলতে হবে, বিশুদ্ধ পানি কিভাবে কতটুকু পান করা যায় সেটা দেখতে হবে, খাবার দাবার, নষ্ট খাবার দাবার সেটা দেখে খেতে হবে, আর ব্যক্তিগত এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছে মূল সব জিনিসগুলি। এছাড়া কন্ট্রোলে থাকবে। এছাড়া যদি ভ্যাকসিন সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান দেওয়ার
সম্ভব হয় সেটা দিলে ডেফিনেটলি অনেক বেটার। নিশ্চয়ই স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা কথা বলছিলাম ডায়রিয়া যে ভয়াবহতা রূপ নিয়েছে বৈশাখের শুরুতেই, একদম গরমের শুরুতেই, সেই ভয়াবহতা নিয়ে আমরা অনেক সচেতনতার কথা জানলাম আসলে স্যারের কাছ থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।